নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল। আশ্বাস পেলে ভোটযুদ্ধের কৌশল ঠিক করবে দলটি। ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনি ঘোষণা দেন। আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ঢাকা আসছেন মার্কিন দুই উপসহকারী মন্ত্রী। নির্বাচন এবং মানবাধিকার সহ ইস্যুতে আলোচনার সম্ভাবনা। গণতান্ত্রিক রোডম্যাপ তুলে ধরার চেষ্টা করবে সরকার। খিলগাঁওয়ে কফি শপে নারীকে বেধড়ক মারধর, ভুক্তভোগীকে না পাওয়া গেলেও নিজেই বাদী হয়ে মামলা করেছে পুলিশ। মালিক কর্মচারীরা গ্রেফতার। আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে শনাক্ত করেছেন, আন্ডার ইনভেস্টিগেশন। পরবর্তীতে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই শিরোনাম দেখছিলেন। সবাই জানে কিন্তু কেউ জানে না, এমন একটা অবস্থায় পড়েছে বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। তবুও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল বৈঠক করবে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় হবার কথা রয়েছে এই বৈঠক। আরিফিন শাকিলের প্রতিবেদন। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন তারা 5 বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা ছলে বলেছেন, অনেকে চান এ সরকার 5 বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা, অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনি ঘোষণা দেন। নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই 5 বছরে ইউনূস সাহেবকে যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারে আনপপুলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ওনার সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না। ইউনূস সাহেব থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ। কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার, অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা 31 দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা। বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদারনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরার কথা বলছেন তারা। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ, তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের স্থগিতাদেশ। নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় 16 এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এলচুলিক। পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ড্রু হেরাপ। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার, চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। সংস্কার, নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের। এসব ইস্যু উঠতে পারে আলোচনায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট, রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট তো হচ্ছেই। আগে তো একটা বাইপার্টিসান ছিল, এখন তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে। আমরা একটা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি। সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন, সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন, তো সেটাকে আপনি রাখতে পারেন। বিল্ড আপ সাস্টেইনেবল ডেমোক্রেসি। আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটার কিন্তু এটা একটা বার্তা দেয়। মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে, এবং সেটা আমাদেরও কনসার্ন, এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল হিসেবের সাথে সম্পৃক্ত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, নানা চাওয়া পাওয়া। সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্যও ভাবাচ্ছে বাংলাদেশকে। চীন মানে একটা রিলায়েবল পার্টনার, আমাদের ট্রেডিং পার্টনার, আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে। এই জুলাইয়ের পরেও তো ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলো ছিল, সেগুলোও তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে। বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে, এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যেসব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি সত্যি এই ব্যাপার কি করতে চাই, এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা। এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি এই ভিজিটটাতে, এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। আন্দোলনরতরা জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে, এছাড়া হল বন্ধ থাকায় বিপাকে অনেক শিক্ষার্থী। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আবাসিক হলগুলো খুলবে 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর এসব বিষয়ে আজ আলোচনা করে পরবর্তী কর্মসূচির কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো কিছু তথ্য জানতে আমরা কুয়েট থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসকে সংযুক্ত করতে চাই। প্রবীর, একটু জানাবেন ছাত্ররা নতুন কর্মসূচির বিষয়ে কিছু জানিয়েছে কিনা? তারা যে বলল যে পরবর্তীতে জানানো হবে, কর্মসূচি ঘোষণা দেবেন, তারা কিছু কি জানিয়েছেন? যে কর্মসূচির ঘোষণা আসতে পারে কলি, সেটা বেলা 12টার পরে যে কোনো সময়, কারণ তারা আমাদেরকে জানিয়েছে গতকাল যেহেতু গভীর রাতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়েছে বলতে প্রশাসনের 101তম জরুরি সিন্ডিকেট সবাই সিদ্ধান্তের বিষয়গুলো তাদের কানে আছে, যেখানে
আপনি বলেছেন যে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং তার 2 দিন আগে 2 মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এমন সিদ্ধান্তের পরবর্তীতে তারা কী ধরনের কর্মসূচি দেবে সেইটি আসলে রাতে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। কারণ আপনি জানেন যে কুয়েট বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা এখানে খুব বেশি নাই, যারা আছে তারা স্থানীয়, আবাসিক হলগুলো বন্ধ থাকার কারণে তারা থাকতে পারেনি। সে কারণে পরশুদিন শিক্ষার্থীরা কুয়েটে প্রবেশ করে আমরা যেখানে রয়েছি প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং গত 2 রাত তারা এখানে ছিল। সকালবেলা থেকে যেভাবে আছে দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছে। তাদের দাবি জরুরি সময়ের মধ্যে হল খুলে দিতে হবে এবং একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। জরুরি এই যে বিষয়টি তাদের ছিল সেটি কিন্তু 2 দিন আগে থেকে তারা দাবি করছিল। পরবর্তীতে প্রশাসন গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে যেটি 2 তারিখে হল খুলবে। এর বিপরীতে এবং শিক্ষার্থী বহিষ্কারের বিপরীতে তারা কী ধরনের কর্মসূচি নিতে পারে সেটি আসলে 12টার পরে আমরা জানতে পারবো। কারণ আমাদেরকে জানানো হয়েছে তাদের আরও যে সমস্ত শিক্ষার্থী সহপাঠী রয়েছে তারা এখানে আসবে খানিক পরে, তারপর নিজেদের ভিতরে একটা সমঝোতা করে তারা কী ধরনের আন্দোলনে যেতে চায় বা কী কর্মসূচি তারা ঘোষণা করবে সেটি তারা জানাবে। তবে তাদের যে আগের দাবিটি ছিল সেই দাবির প্রতি তারা বহাল রয়েছে, দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালু করা, একই সঙ্গে আবাসিক হলগুলো খুলে দেওয়া। তবে কতদূর অবধি কী ধরনের তারা ঘোষণা দেয়, কারণ এই দাবিগুলোর সাথে ইতিমধ্যে 37 শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টিও যুক্ত হয়েছে, সেই বিষয়টি নিয়েও তারা ভাবছে। সেই বিষয়টি জানার জন্য আমাদের আরও খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। কলি জি, অবশ্যই আপনার মাধ্যমে সেই তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো। প্রবীর, আপনাকে ধন্যবাদ। খিলগাঁও তালতলায় আপন কফি হাউসে এক নারীকে পেটানোর ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অভিযুক্ত কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। ওসি জানিয়েছে নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশের বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। সম্প্রতি এক নারীকে হেনস্থা ও মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে দেখা যায় খিলগাঁয়ের একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক নারী। এ সময় কয়েকজন কর্মচারী তাকে থামানোর চেষ্টা করেন। এর মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধাক্কা দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে পুলিশের। পরে সোমবার বিকেলে ওই কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত 2 জনকে শনাক্ত করি। তাৎক্ষণিক কফি হাউসের কর্মী শুভ সূত্রধর এবং ম্যানেজার আল আমিনকে আমরা তাৎক্ষণিক গ্রেফতার করি। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীকে খুঁজে না পাওয়ায় পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান ওসি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন যেহেতু একটা ফৌজদারি অপরাধ, এখানে আমরাই নিজেরা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দেব। এখন ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, পরবর্তীতে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা বা আরও কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা, সেগুলি আমরা পরবর্তী তদন্তে আমরা বের করে নিয়ে আসবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে হত্যা করা হয়েছে, আর এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাত 9টার দিকে উপজেলার একলাশপুরের হাফিজে মহিউদ্দিনের মাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে অন্তঃসত্ত্বা লাকি বেগম তার স্বামী সাকিবের সাথে বেদেপল্লিতে থাকত। সোমবার বিকেলে পহেলা বৈশাখ উপলক্ষে লাকিকে একলাশপুর মেলায় নিয়ে যায় সাকিব। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা 2 জন নাগরদোলায় উঠে, আর নাগরদোলার ভেতরেই লাকিকে গলা কেটে হত্যা করে সাকিব। পরে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে। প্রাথমিক ধারণা পরিবারের কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আর এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ফরিদপুর এবং কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে খুলনা থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক ঢাকা আসছিল। রাতে 3:30টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার
ঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে একটি গাছের সাথে সজোরে লাগে ধাক্কা, আর ভেতরে আটকা পড়েন চালক আর হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রায় 2 ঘন্টার চেষ্টায় গাড়ি থেকে 2 জনকে বের করে আনে। ঘটনাস্থলেই মারা যান হেলপার ফয়সাল খান। হাসপাতালে নেওয়া হলে চালক মোহাম্মদ ইদ্রিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাক চাপায় মারা গেছেন মসজিদের এক ইমাম। ঝালকাঠিতে একটি বাস খাদে পড়ে 13 যাত্রী আহত হয়েছে। ভোর 5টার দিকে সদর উপজেলার ইছানীল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ইছানীল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ভেতরে থাকা 13 যাত্রী আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। ইরানে 8 পাকিস্তানি কর্মীকে বেঁধে গুলি করে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের তাগিদ দিয়েছে তেহরানকে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। শনিবার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় পাকিস্তানের 8 নাগরিক। তারা সবাই গাড়ির ওয়ার্কশপে কর্মরত ছিলেন বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি BNA। ইরানের পাকিস্তান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোয় সক্রিয় একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যাদের মধ্যে অন্যতম BNA এবং বেলুচ লিবারেশন ফ্রন্ট। এর আগে একাধিকবার পাকিস্তানি নাগরিক কিংবা সেনা সদস্যদের টার্গেট করে হামলা চালিয়েছে এই গোষ্ঠীগুলো। গাজায় সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে চলছে তাণ্ডব। উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলার পাশাপাশি অব্যাহত স্থল অভিযান। ইসরায়েলের ভারী সশস্ত্র যান প্রবেশ করেছে গাজা সিটিতে। ব্যাপক গুলি বর্ষণ চলে গাজার দক্ষিণ খান ইউনিসেও। টার্গেট করা হয়েছে নিরীহ বাস্তুচ্যুতদের। এছাড়া শুয়াজা ক্যাম্প লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছে IDF। এসব হামলায় মঙ্গলবার কমপক্ষে 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এর আগে সোমবার ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও 15 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী উপত্যকার 70% এলাকা থেকেই ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। 1.5 বছর ধরে চলমান বর্বরতায় প্রাণ গেছে 51,000 ফিলিস্তিনির। স্থায়ী যুদ্ধবিরতি নয়, গাজায় 45 দিনের সাময়িক যুদ্ধবিরতি চায় ইসরায়েল। হামাসকে দেয়া নতুন প্রস্তাবনায় এমনটাই জানিয়েছে তেল আবিব। একই সাথে 11 জিম্মির মুক্তির দাবি জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা হামাসের কাছে জীবিত জিম্মিদের সংখ্যার অর্ধেক। প্রস্তাবনায় গাজা থেকে সেনা প্রত্যাহার কিংবা ত্রাণ প্রবেশের ইস্যুতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি, তবে স্পষ্ট জানিয়েছে উপত্যকায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ চায় ইসরায়েল। এছাড়াও স্বাধীনতাকামী নেতাদের গাজা থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন তারা। ইসরায়েলের দেওয়া হয়েছে নতুন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, তবে ইসরায়েলের অস্ত্র সমর্পণের দাবির প্রেক্ষিতে প্রস্তাবনাকে রেড লাইন আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। সাফ জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো আলোচনাতেই অংশ নেবে না তারা।